বন্ধুরা, সামনেই তোমাদের এসবিআই ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা হতে চলেছে এবং আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে তিনখানা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টসের ব্যাপারে আলোচনা করব। এবং এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যেহেতু তোমাদের প্রিলিমসের পরীক্ষা একদম সামনে, একদম কাছে, যাতে এইটুকু সময় তোমরা প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারো, এক্সাম রেলিভেন্ট জিনিস পড়তে পারো, যাতে ভুলভাল জিনিসপত্রের ওপর টাইম ইনভেস্ট না করো, ভুলভাল জিনিসপত্র যাতে না পড়ে ফেলো। কারণ এইটুকু কম সময় যখন আমাদের হাতে বাকি থাকে, সে প্রিলিমসের পরীক্ষার সামনেই হোক অথবা মেন্স পরীক্ষার সামনেই হোক না কেন, স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা এতটা নার্ভাস হয়ে যায়, এতটা টেনশন নিয়ে নেয় যে তারা প্রচুর ভুলভাল জিনিসপত্র পড়ে ফেলে, যেটা হয়তো পড়ার কোনো দরকারই ছিল না। তো সেই জিনিসগুলো যাতে তোমরা না করো, ওই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। এবং বন্ধুরা, তার মধ্যে সবার প্রথম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো রেগুলার বেসিসে মক টেস্ট অ্যাটেম্প্ট করা। এখন যে কদিন সময় হাতে আছে, তোমরা প্রত্যেক দিন একটা করে ফুল লেন্থ মক টেস্ট দাও এবং দুটো করে সেকশনাল মক টেস্ট দাও। সে তোমরা যে প্ল্যাটফর্ম থেকেই দাও না কেন, সে তোমরা প্র্যাকটিস মক থেকে দাও, টেক্সট বুক থেকে দাও, অলিভ বোর্ড থেকে দাও, গাইডলি থেকে দাও, স্মার্ট কিটা থেকে দাও, যেটা তোমাদের পছন্দসই মক হোক না কেন, কিন্তু রেগুলার বেসিসে তোমরা মক টেস্ট অ্যাটেম্প্ট করো। কারণ মক টেস্ট ভীষণ 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 ইম্পর্টেন্ট। মক টেস্ট যদি তোমরা রেগুলার বেসিসে অ্যাটেম্প্ট না করো অথবা যদি না দাও, তাহলে কোনোদিনও তোমাদের স্পিড বাড়বে না এবং সেই রেসপেক্টে মার্কসও উঠবে না এবং পার্সেন্টাইলও ভালো আসবে না। তো রেগুলার বেসিসে তোমাদের এখন মক টেস্ট দেওয়া উচিত। অন্তত ফুল লেন্থ মক টেস্ট একটা করে দাও। খুব ভালো হয় যদি তোমরা দুখানা করে ফুল লেন্থ মক টেস্ট দিতে পারো, কিন্তু স্টিল যদি তোমরা না দিতে পারো, অন্তত একটা করে ফুল লেন্থ মক টেস্ট লাগাও এবং দুটো করে সেকশনাল মক টেস্ট দাও। এবং দুটো করে সেকশনাল মক টেস্ট যে দেবে, সেটা আলাদা আলাদা সাবজেক্টের দাও। এরকমভাবে একটা রুটিন বানিয়ে নাও যে প্রথম দিন ম্যাথস আর রিজনিং এর ওপর সেকশনাল মক টেস্ট দিলে এবং তার সাথে সাথে একটা ফুল লেন্থ মক টেস্ট দিলে, তারপরের দিন ইংলিশ আর ম্যাথসের ওপর সেকশনাল মক টেস্ট দিলে এবং তারই সাথে সাথে একটা ফুল লেন্থ মক টেস্ট দিলে, এবং লাস্ট দিন ইংলিশ আর রিজনিং এর ওপর একটা সেকশনাল মক টেস্ট দিলে এবং তারই সাথে সাথে একটা ফুল লেন্থ মক টেস্ট দিলে। এরকম ভাবে যাহা তক তোমরা মক লাগাবে, এতে প্রত্যেকটা সাবজেক্ট ইকুয়ালি প্রিপেয়ার হতে থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের ওপর সমানভাবে জোর লাগবে। ইংলিশের ওপরও লাগবে, ম্যাথসের ওপরও লাগবে, রিজনিং এর ওপরও লাগবে। তারই সাথে সাথে একটা করে ফুল লেন্থ মক যখন দিচ্ছ, সেই মকটার থেকে তিনটে সাবজেক্টই প্রিপেয়ার হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি মক এরকমভাবে দাও যে দুটো করে সেকশনাল মক দিচ্ছ যে কোনো দুটো সাবজেক্টের ওপর এবং একটা করে ফুল লেন্থ মক দাও। খুব ভালো হয় যদি দুখানা করে ফুল লেন্থ মক দিতে পারো, কিন্তু টাইম যদি কম থাকে তোমাদের হাতে, তাহলে অন্তত একটা করে ফুল লেন্থ মক টেস্ট দাও এবং দুটো করে সেকশনাল মক দাও, কিন্তু দাও। মক টেস্ট দেওয়াটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। মক টেস্ট যদি ভালো করে না দিতে পারো, তাহলে কোনোদিনও নম্বর বেশি তুলতে পারবে না এবং স্পিড তো আসবেই না। এবং বন্ধুরা, যখনই তোমরা মক টেস্ট দেবে, তো মক টেস্ট দেওয়ার পর মকটাকে প্রপার ওয়েতে অ্যানালিসিস করো। মেজরিটি স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই মক টেস্টকে অ্যানালিসিস করে না। কোন কোশ্চেনটা তোমার মক টেস্টে ছেড়ে গেল, কেন ছেড়ে গেল, সেই কোশ্চেনটা কি অ্যাভারেজ জন অ্যাটেম্প্ট করেছিল, এবং সেটা যদি অ্যাটেম্প্ট করে থাকে তার অ্যাভারেজ টাইম অফ সলভিং কত ছিল, তোমার টাইম অফ সলভিং কত লাগছে, তোমার কি অ্যাভারেজের থেকে বেশি লাগছে সময় না কম লাগছে। যদি সময় বেশি লাগে, তাহলে সেইখানে তোমার টেকনিক অফ সলভিংয়ে কোথাও না কোথাও ঘাটতি আছে, সেই জিনিসটা তোমায় শিখে নিতে হবে। এবং যদি তুমি অ্যাভারেজের থেকে ফাস্ট সলভ করতে পারো, তাহলে তোমার টেকনিক অফ সলভিং একদম ঠিক আছে, সেখানে কোনো গন্ডগোল নেই। তো ন্যাচারালি এরকমভাবে অ্যানালিসিস করো। সাপোজ কোনো একটা কোশ্চেন তুমি ভুল বানালে, তো সেই কোশ্চেনটা যে জায়গাটায় ভুল হয়েছে সেটাকে রেকটিফাই করো। সেই জিনিসটাকে ডায়েরির মধ্যে নোট ডাউন করে রাখো, যাতে দ্বিতীয়বার সেরকম রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে, সেটা যাতে আর ভুল না হয়। এরকমভাবে প্রপার ওয়েতে অ্যানালিসিস করো, তবে সেটা কমপ্লিট অ্যানালিসিস হবে। শুধু মক টেস্ট দেওয়াটাই কাজ নয়, একবার মক টেস্ট দেওয়ার পরে সেই মকে প্রপার অ্যানালিসিস করাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং সেটারও বেশি ইম্পর্টেন্ট মক দেওয়ার থেকে। তো ন্যাচারালি যখনই তোমরা সেকশনাল মক লাগাচ্ছ এবং ফুল লেন্থ মক লাগাচ্ছ, একবার মক লাগানোর পর তারপর কিছুটা সময় নাও এবং নিয়ে সেটাকে অ্যানালিসিস করো, তারপর আবার মক দাও। এবং এটা হওয়া উচিত তোমাদের এখনকার প্রথম কাজ। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হলো নতুন কোনো জিনিস এখন না পড়া। প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা এটা মানবে না, তারা নতুন নতুন জিনিস এখন পড়তে শুরু করবে। যত প্রিলিমসের পরীক্ষার ডেট আস্তে আস্তে সামনে আসতে চলেছে, তারা রিজনিংয়ের নতুন জিনিসপত্র পড়বে, ম্যাথসের নতুন চ্যাপ্টার পড়তে শুরু করবে, ইংলিশের যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়েনি সেগুলোকেও পড়তে শুরু করবে। তো এরকমভাবে পড়ে কোনোদিনও এক্সাম ক্লিয়ার হয় না। কারণ লাস্ট মোমেন্টে যদি তুমি কোনো চ্যাপ্টার পড়ো, সেটাকে কোনোদিনও পরীক্ষার সময় তুমি অ্যাপ্লাই করতে পারবে না, এবং সেটার গ্যারেন্টি আমি দিলাম, কোনোদিনও পারবে না করতে। তো এখন কোনো নতুন জিনিস পড়ার দরকার নেই। যে সমস্ত জিনিসগুলো তোমরা আগে পড়েছো, সেই সমস্ত জিনিসগুলোকেই রিভাইজ করো, সেই জিনিসগুলোকেই বারবার 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 করে প্র্যাকটিস করতে থাকো এবং সেই জিনিসগুলোকে মকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। কোনো নতুন জিনিসে এখন হাত দিও না, কারণ নতুন জিনিসে এখন যদি হাত দাও, তাহলে সেই চ্যাপ্টারটা ভালো করে শিখতেও পারবে না, সেই চ্যাপ্টারের টেকনিক অফ সলভিংও ভালো করে বুঝতে পারবে না, যে সেইখানে কি চলছে না চলছে, কোন অঙ্কে কি অ্যাপ্লাই হচ্ছে না হচ্ছে, অথবা কোন রিজনিংয়ের কোশ্চেনে কি চলছে না চলছে, সেখানে গ্রামারের কি রুলস লাগছে না লাগছে। কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের একটা টাইম থাকে। তারপর একবার যখন চ্যাপ্টারটা পড়া হয়ে গেল, তার উপর প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, তারপর একটা কনসেপ্ট গিয়ে আমাদের মাথায় সেট হয় এবং তারপর সেই জিনিসটাকে আমরা মকে অ্যাপ্লাই করতে পারি।
তো সেই জিনিসটার একটা টাইম ফ্রেম আছে। এখন যেহেতু প্রিলিমস পরীক্ষা এত কাছে চলে এসছে, তো এখন নতুন কোনো চ্যাপ্টারে টাইম ইনভেস্ট করো না। এমনিতেও যে টাইমটা তুমি ইনভেস্ট করবে সেটা কাজেও লাগাতে পারবে না আসল এক্সামে। তো যে জিনিসগুলো তোমরা পড়েছো সেই জিনিসগুলোকেই বারবার করে রিভাইজ করো এবং তার উপরে কোশ্চেন বারবার করে প্র্যাকটিস করো, যাতে যে জিনিসগুলো তোমরা আগে শিখেছো তার উপর যদি তোমার কাছে কোনো কোশ্চেন চলে আসে সেটা যেন ছেড়ে না যায়। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে এবং এটা হলো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং 3 নম্বর এবং লাস্ট পয়েন্ট হলো, যখনই তোমরা কোনো মক টেস্ট দিচ্ছ, সে যে প্ল্যাটফর্ম থেকেই দাও না কেন, সবসময় পার্সেন্টাইলকে চেক করো, মার্কস চেক না করে। এবং এইটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ আজকে সাপোজ তোমার পেপারের লেভেল ধরো লেন্দি করে দিল, তো সেইখানে অটোমেটিক্যালি তোমার মার্কস কমই উঠবে এবং বাকিদের মার্কসও কম উঠবে, কিন্তু পার্সেন্টাইলে সেখানে কোনো চেঞ্জ হবে না। আজকে সাপোজ তোমাকে কোনো লেন্দি পেপার দেওয়া হলো, তো সেখানে অ্যাভারেজ মার্কস কমই উঠবে, তোমারও কম উঠবে, বাকিদেরও কমই উঠবে। তুমি যেটা এক্সপেক্ট করে বসাছো তার থেকে কম নম্বরই তুমি পাবে, কিন্তু সেই অনুযায়ী তুমি যদি বাকিদের থেকে একটু বেশি নম্বরও স্কোর করো তাহলে পার্সেন্টাইল তোমার অনেকটা বেড়ে যাবে। অন্যদিকে পেপারের লেভেল যদি একদম ইজি হয়, তাহলে সেখানে তোমরা প্রচুর মার্কস তোলার পরেও দেখবে পার্সেন্টাইল অনেক কম আসছে, কারণ সেই পেপারে মার্কসটা আরও বেশি তুলতে হতো যাতে তুমি সেই পার্সেন্টাইল আসতে পারো, অর্থাৎ অ্যাবাভ 90% অথবা 95% যাতে যেতে পারো। যদি তোমরা আনরিজার্ভড অথবা জেনারেল ক্যাটাগরি থেকে হও, তাহলে সবসময় তোমাদের পার্সেন্টাইলের টার্গেট থাকা উচিত 90 থেকে 95-এর মধ্যে। 90% কমের রেঞ্জে আসা উচিত না। অ্যাবাভ 90% সবসময় তোমাদের টার্গেট করা উচিত, এবং সে তোমরা যে প্ল্যাটফর্ম থেকেই মক লাগাও না কেন, এইটাই তোমাদের টার্গেট থাকা উচিত যে 90%-এর ওপর আমি স্কোর করব। সে প্রিলিমসের পরীক্ষায় দাও চাই মেন্সের পরীক্ষায় দাও না কেন, সবসময় টার্গেট থাকা উচিত। ভালো হয় যদি অ্যাবাভ 95% যেতে পারো, বিশেষ করে তোমরা যদি আনরিজার্ভড অথবা জেনারেল ক্যাটাগরি থেকে হও। ইভেন তাও যদি নাও যেতে পারো, অন্তত 90%-এর ওপরে রাখার চেষ্টা করো নিজের নম্বরটাকে, এবং মার্কসের থেকে বেশি ফোকাস করো পার্সেন্টাইলের ওপর। সে তোমরা সেকশনাল মকই দাও, সে তোমরা ফুল লেন্থ মক টেস্টই দাও না কেন, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের পার্সেন্টাইল কত সেইটাও তোমরা দেখবে, যে ইংলিশে পার্সেন্টাইল এত এলো, ম্যাথসে পার্সেন্টাইল এত এলো, রিজনিংয়ে পার্সেন্টাইল এত এলো। হয়তো তুমি দেখলে ইংলিশের পার্সেন্টাইল কম এলো, অথচ ম্যাথস আর রিজনিংয়ের পার্সেন্টাইল অনেকটা বেশি এলো, এর মানে ইংলিশের ওপর তোমাকে জোর দিতে হবে। ওভারঅল পার্সেন্টাইল সাপোজ তুমি 90-র ওপরই পেলে, কিন্তু ম্যাথসের পার্সেন্টাইল তোমার 95-এর ওপর গেল, রিজনিংয়ে হয়তো 97, 98 হলো, অথচ ইংলিশে তুমি দেখলে 60-70% আসছে। ওভারঅল পার্সেন্টাইল 90-র ওপরই যাচ্ছে। তো ইংলিশের ওপর জোর বাড়াও, ইংলিশের ওপর সেকশনাল মক টেস্ট বেশি করে দাও। ঠিক সেরকমই যাদের ম্যাথস পোর্শনে কম আসছে, অর্থাৎ কম পার্সেন্টাইল আসছে, 60%, 70%, 80%, যাদের এরকম রেঞ্জে পার্সেন্টাইল আসছে, তাদের উচিত ম্যাথসের ওপর সেকশনাল মক দেওয়া। হয়তো তোমাদের ইংলিশের সেকশন খুব ভালো অথবা রিজনিংয়ের সেকশন খুব ভালো, কিন্তু ম্যাথসের পোর্শন খারাপ আসছে, তো ম্যাথসের ওপর বেশি করে সেকশনাল মক দাও। এরকম হতে পারে কারো রিজনিং সেকশন খারাপ, তার রিজনিং সেকশনে হয়তো 50% আসছে অথবা 60% আসছে, তাকে রিজনিংয়ের সেকশনাল মক বেশি করে দিতে হবে যাতে রিজনিংয়ের স্কোরটা ভালো করে ইমপ্রুভ হয়। তো এই জিনিসগুলোর ওপর ফোকাস করো, পার্সেন্টাইলের ওপর বেশি করে ফোকাস করো মার্কসের ওপর ফোকাস করার থেকে, কারণ মার্কসের থেকেও বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের কাছে পার্সেন্টাইল। তো ন্যাচারালি পার্সেন্টাইলের ওপর ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো পার্সেন্টাইলকে অ্যাবাভ 90-র ওপর রাখা। তো এই ছিল 3খানা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই 3টে পয়েন্টকে মাথায় রেখে তোমরা প্রিলিমস পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, খুব ভালো করে প্রিলিমসের পরীক্ষা দাও। আই হোপ তোমাদের সবারই প্রিলিমসের পরীক্ষা খুব ভালো হবে। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে এসবিআই ক্লার্ক পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক্যাল সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত। কারণ কোশ্চেন সলভিং টাইম যদি আমরা না কমাতে পারি তাহলে কোনোদিনও আমরা আমাদের অ্যাটেন্ড বাড়াতে পারবো না। এবং যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় টাইম একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যে স্টুডেন্ট টেকনিক্যাল সলভিং জানবে না, যে স্টুডেন্ট তার টাইম বাঁচাতে পারবে না, সে কোনোদিনও এক্সাম ক্লিয়ার করতে পারবে না। তো তার জন্য তাকে টেকনিক্যাল সলভিং শিখতেই হবে, এবং সবথেকে বেশি টেকনিক্যাল সলভিং দরকার পড়ে ম্যাথস এবং রিজনিং সেকশনে, কারণ সেইখানেই বেশি কোশ্চেন আমাদের থাকে এবং সেইখানেই টাইম আমাদের কম থাকে। তো কম টাইমে বেশি কোশ্চেন কীভাবে অ্যাটেম্প্ট করবো টেকনিক্যাল সলভিং লাগিয়ে, সেই জিনিসগুলো তোমাদের শিখতে হবে। এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক্যাল সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।